इथेनॉल 21वीं सदी के भारत की बड़ी प्राथमिकताओं से जुड़ गया। इंजन डैमेज की जो शिकायतें हैं उसके आंकड़े सबके सामने रखिए। E20 ব্যবহার করলে ইঞ্জিনের কোনো ক্ষতি নেই। ভারত অর্থনীতিতে চতুর্থ স্থানে, কিন্তু ভারতের এই পেট্রোলিয়াম ধরুন মাসে 1.5 লাখ কোটি টাকার ডলার পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে হয়। মিডল ইস্টের যে যুদ্ধ চলছে ইউএসএ আর ইরান আর তার সাথে ইসরায়েল, এটা তো আমাদের কোনো দোষ নেই, কিন্তু আমরা সাফার করছি হচ্ছে ইম্পোর্টের উপর। 1.5 লাখ কোটি আমরা 20%, 30,000 কোটি টাকা তো বাঁচালো। এপ্রিলের ফিগার দেখলাম 42,000 কোটি টাকা বাঁচিয়েছে। পেট্রোলটা তো গভর্নমেন্টের ব্যবসা নয়। পেট্রোল একটা দেশকে উল্টে দিতে পারে, পাল্টে দিতে পারে। গভর্নমেন্ট যখন লঞ্চ করছে, আমার দৃঢ় বিশ্বাস গভর্নমেন্ট এটাকে নিয়ে অনেক রিসার্চ করেছে। আমার তো মনে হয় ভারতবর্ষ এত লেট করলো কেন? পেট্রোলিয়াম যতটা ইকো ফ্রেন্ডলি, E20ও ততটা। টাকাটা আমাদের দেশের লোকই পাচ্ছে, কিন্তু ইম্পোর্ট করলে হচ্ছে বিদেশের লোকরা পাচ্ছে। গভর্নমেন্ট তো এই পেট্রোলিয়ামটাকে প্রাইভেটাইজ করেই দিতে পারতো, কিন্তু করছে না, যেহেতু এটা সেন্সিটিভ। আমি তো সব সরকারকে বলবো, তোমরা আগে রাস্তাগুলো ঠিক করো, তাহলে তোমার পেট্রোল ইম্পোর্ট অনেক কমে যাবে। বাজে রাস্তার জন্য আমাদের কনজাম্পশন বেড়ে যায়। ভারত কেন প্রত্যেক দেশের ওপর নজর রাখছে? চীনের স্ট্রেংথ এরিয়া হচ্ছে ইভি। জিওপালস টিভি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো E20 বা ইথানল নিয়ে। এখন পেট্রোলের সঙ্গে একটা বেশি শব্দবন্ধ বারবার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইথানল। ভারত সরকার বলছে যে ইথানল ব্যবহার করলে এটি জ্বালানির দিক থেকে একটা দেশ উপকৃত হবে। আবার কিছু মানুষ রয়েছে যারা এই ইথানল ব্যবহারের কিন্তু অপকারিতা নিয়ে কথা বলছেন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই ইথানলের উপকারিতা রয়েছে নাকি তার অপকারিতা রয়েছে, এই বিষয়টা নিয়ে যিনি আজকে কথা বলবেন তিনি ভারত চেম্বার অফ কমার্সের অন্যতম কর্মকর্তা অচ্যুত চন্দ্র। নমস্কার। নমস্কার। এই যে E20 এটা অ্যাকচুয়ালি কি? ধরুন এই শব্দবন্ধটা আমরা খুব বেশি আগে শুনিনি, এখন পেট্রোলের সঙ্গে সঙ্গে ইথানলের কথাটা বারবার উঠে আসছে। যদি সাধারণ মানুষের ভাবে বুঝতে হয় তাহলে অ্যাকচুয়ালি E20টা কি? দেখুন, পেট্রোল তো সবাই জানেন, আমরা সবাই জানি পেট্রোল কি। ইথানলটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল, মানে অ্যালকোহলেরই এক ধরন। ভারত সরকার পেট্রোলের সাথে অ্যালকোহল মিশিয়ে দিচ্ছে। E20 মানে 20% অ্যালকোহল মানে ইথানল দিচ্ছেন, মেশাচ্ছে, আর 80% থাকছে পেট্রোল। এই হচ্ছে E20 বা ইথানল যেটা বলছি। ভারত কেন এখন এই E20-র দিকে মানে এগোচ্ছে আর কি? কেন বারবার করে এটাকে প্রমোট করা হচ্ছে? দেখুন, এটা কিন্তু আজকের নয়। এটা ভারত সরকার রিসার্চ শুরু করে সম্ভবত কংগ্রেস গভর্নমেন্ট 2001 সালে। এটা প্রথম শুরু করে ব্রাজিল। এবার দেখা যাক যে আমাদের ভারতবর্ষে আমরা পৃথিবীতে এখন চতুর্থ স্থানে আমাদের অর্থনীতি নিয়ে, এটা নিয়ে হইচই পড়ছে যে ভারত এখনো ওপরে উঠেছে অনেক। কিন্তু ভারতের একটা নেগেটিভ আছে, এই যে অর্থনীতিটা পৃথিবীতে চলে ইম্পোর্ট এক্সপোর্ট, এতে ডলার এক্সচেঞ্জ হয়। আমি যত ইম্পোর্ট করব আর আমি যত এক্সপোর্ট করব, ওই মাইনাস করে আমার ব্যালেন্স থাকে। এখন দেখা যাচ্ছে ভারত অর্থনীতিতে চতুর্থ স্থানে, কিন্তু ভারতের এই পেট্রোলিয়াম ধরুন মাসে 1.5 লাখ কোটি টাকার ডলার পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে হয়। কারণ আমাদের যা দেশের দরকার, যতটা পেট্রোলিয়াম প্রোডাক্ট, তার 90% ইম্পোর্ট হয়, আমাদের নিজস্ব নেই। অল্প বিস্তর এখানে ওখানে ওই গোদাবাড়ি বা তিনসুকিয়া মানে আসাম এখানের থেকে, বা এই এখন শুনছি বিয়েতে অন্ধ্রপ্রদেশে কিছু, কিন্তু এখনো আমরা 90% পেট্রোলিয়ামের ওপর ডিপেন্ডেন্ট, ইম্পোর্টের ওপর। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের প্রত্যেক মাসে 1.5 লাখ কোটি টাকার ডলার বেরিয়ে যাচ্ছে। 1.5 লাখ কোটি টাকার ডলার? ডলারের হিসেব হচ্ছে $15 বিলিয়ন। এটা আবার 15 আমি অ্যাভারেজ বললাম, এটা কোনো মাসে 21, 20 হয়ে যায়, কোনো মাসে 17 হয়। আমি কমটা ধরেই বললাম 1.5 লাখ কোটি ডলার। তো এখন ভারতের কাছে অর্থনৈতিকভাবে চাপ, যে এর সাথে আরেকটা হচ্ছে যে এই যে আমরা দেখছি এখন মিডল ইস্টের যে যুদ্ধ চলছে ইউএসএ আর ইরান আর তার সাথে ইসরায়েল, কিন্তু এটা তো আমাদের কোনো দোষ নেই, কিন্তু আমরা সাফার করছি হচ্ছে ইম্পোর্টের ওপর। হরমুজ প্রণালী যখনই বন্ধ হয়ে যাচ্ছে এবার আমরা সাফার করছি। তো ভারতে যেহেতু নিজস্ব ন্যাচারাল পেট্রোলিয়াম এখনো বেরোয়নি বা বার করতে পারিনি,
এই পেট্রোলিয়াম বিলটাকে আমাদের কেন্দ্রীয় সরকারের কমানোর প্রচেষ্টা, এইটা টেকনিক্যালি যে পেট্রোলের সাথে অ্যালকোহলটা মিশিয়ে যাতে মানে যদি 1.5 লাখ কোটি আমরা 20% মানে অ্যাটলিস্ট 30,000 কোটি টাকা তো বাঁচালো। এপ্রিলের ফিগার দেখলাম 42,000 কোটি টাকা বাঁচিয়েছে সরকার, মানে বাঁচিয়েছে মানে ইম্পোর্ট বিল। ইথানলটা তো নিজস্ব নিজের মাটিতে তৈরি, তো তার জন্য তো ডলার দিতে হচ্ছে না, আমরাই করছি, আমাদের লোক চাকরি পাচ্ছে, আমাদের লোক যারা চাষি, যারা ইথানলটা তৈরি হচ্ছে যেসব আখ বা এইসব জাতীয় জিনিস থেকে, সেটা তো টাকাটা আমাদের দেশের লোকই পাচ্ছে, কিন্তু ইম্পোর্ট করলে হচ্ছে বিদেশের লোকরা পাচ্ছে। যে ধরুন আগে বলা হয়েছিল যে E10 মানে 10% ইথানল থাকবে আর কি, কিন্তু আমরা কেন বাড়ালাম, মানে E10 থেকে E20 কারণটা কি? এই একই কারণ। প্রথমে সরকার 10% দিয়ে ট্রায়াল দিয়েছে, এটা বোধহয় বছর খানেক 1.5 বা 2 চলছে। এখন সেটাকে আরেকটু বাড়ালো যাতে আরেকটু টাকা সেভ করা যায়, এটাই ওরা ট্রায়াল দিয়েছিল 10% দিয়ে, এতদিন চললো সবার গাড়ি, কেউ তো জানতো না। এখন ওরা ডিক্লেয়ার করলো আমরা এটা 20% করে দিচ্ছি। এই যে আপনি বললেন যে ধরুন যত টাকা আমার মানে বিদেশি মুদ্রা আমার চলে যাচ্ছে আর কি, আমাকে বিনিয়োগ করতে হচ্ছে, সেটা কি এই যে ধরুন E20 এটা যদি সত্যি সত্যি ধরুন এখন মানে ইম্পোজ হয়ে যায় ব্যাপারটা, তাহলে কি কোথাও গিয়ে ভারত এর মানে বৈদেশিক মুদ্রা বিনিয়োগের ক্ষেত্রে কি কিছুটা সঞ্চয় হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ও তো স্ট্রেট আপনার মানে খুব কম করে 30,000 কোটি টাকা সেভ হবে প্রত্যেক মাসে। হ্যাঁ, তার মানে আপনি ধরে নিন বছরে প্রায় 4 লাখ কোটি টাকা বিদেশি মুদ্রা সেভ হয়ে যাবে ভারত সরকারের। এই যে ধরুন আখ, ভুট্টা এবং ধান থেকে ইথানল তৈরি হয়, এটা ধরুন যদি মানে E20 মানে তো আরো বেশি প্রয়োজন, আমার চাহিদা বাড়ছে, সেক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিতে কি প্রভাব পড়বে এটার? দেখুন, সুগার ইন্ডাস্ট্রি বা আখের ইন্ডাস্ট্রি তো বহুদিন কান্নাকাটি করেছে, ওদের বিক্রি নেই, অনেক মিল বন্ধও হয়ে যায় একসময়। আজকে আমাদের চালও আমার কাছে যা লাস্ট হিসেব পেয়েছিলাম প্রচুর স্টক FCI গোডাউনে আছে। তো এইটা এখন এইগুলোই তো কাজে লেগে যাবে। আর আজকে ধরুন আখ চাষিরা ব্যস্ত চিনি মিলের কাছে, সেটা যতটা চিনি মিল কিনতো যতটা ওদের মার্কেট আছে, তো আজকে তো সেইটা আরো চিনির মিলটা আরো বেশি কিনবে, যেহেতু ইথানল ইন্ডাস্ট্রি এটা কনজিউম করবে। আপনাদের মনে আছে কিনা কোভিডের সময় তখনও কিন্তু এই আমাদের স্যানিটাইজারের জন্য এইটা কনভার্ট করা হয়, সরকার পারমিট করে দেয় যে এইসব আখ বা অন্যান্য জিনিস যেটা থেকে তৈরি হয় সেটা থেকে স্যানিটাইজার তৈরি করার জন্য। এই যে ধরুন হরমুজ প্রণালী যখন বন্ধ হলো, তখন সাধারণ মানুষের, আমি বলছি একদম সাধারণ মানুষের, তাদের হেসেলে সমস্যা হয়েছিল, রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জিনিসে হাহাকার পড়েছিল, সাধারণ মানুষের প্রচুর রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছিল, মানে একদম ডিরেক্ট এফেক্ট একদম মানুষের রান্নাঘরে পড়েছিল। তো এই T20 ব্যবহারে কোথাও গিয়ে কি ভারত খানিকটা নির্ভরতা কমাবে বলে আপনার মনে করেন? না, দুটো আলাদা জিনিস। পেট্রোলিয়াম হচ্ছে লিকুইড পদার্থ, আর রান্নার গ্যাস হচ্ছে গ্যাস। গ্যাসের আমাদের একদমই নেই আমাদের নিজস্ব গ্যাস, ওটা অলমোস্ট 100% ইম্পোর্টেড। তো ওটা আলাদা সাবজেক্ট, ওর সাথে E20 কোনো সম্পর্ক নেই। গ্যাসের অল্টারনেট হতে পারে আমাদের রান্নাঘরে অন্যান্য, ধরুন কাঠ বা উনুনের যেরকম উনুন যেটা পুরনো ছিল, বা ইদানিংকালে ইলেকট্রিকটা করা যায় বা এই ধরনের কিছু, হ্যাঁ, ওটা দিয়ে আপনি খুব জোর ইলেকট্রিক বাঁচাতে গেলে আপনি সোলার লাগাতে পারেন। তো ওটা অন্য সাবজেক্ট, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু হরমুজ প্রণালীর ক্ষেত্রে আমি নির্ভরতা মানে আপনার কমানোর ক্ষেত্রে কি E20 একটা সহায়ক ভূমিকা নেবে বলে? খালি পেট্রোলিয়ামের ক্ষেত্রে, রান্নার গ্যাসের ক্ষেত্রে না, ওটা তো গ্যাস আর এটা তো লিকুইড। তো লিকুইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানে লিকুইড বলতে একদম পেট্রোলের ক্ষেত্রে, আমি ডিজেলের ক্ষেত্রেও বলছি না। যখন এই সাবজেক্টটা নিয়ে আমরা একটু রিসার্চ করছিলাম, তখন আমরা দেখেছি বিভিন্ন সাধারণ মানুষের যেটা সব থেকে বড় আপত্তির জায়গা, যেটা আপনি বললেন যে এটা ধরুন বহুদিন ধরে রিসার্চ হয়েছে বা বহুদিন ধরে E10 ছিলই, সবাই যে বিষয়টা সম্পর্কে জানতেন সেটা নয়, বা এতটা বিরোধিতাও খুব প্রকাশ্যে আসেনি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটা মানুষের মধ্যে ভীষণভাবে একটা বিরোধিতা কাজ করছে, একাংশের মধ্যে তো ডেফিনেটলি আছে, যে এটা অ্যাকচুয়ালি গাড়ির জন্য নিরাপদ কিনা। কি বলবেন যে এটা কি আদৌ গাড়ির জন্য নিরাপদ? এর যে সায়েন্সটা যদি বোঝেন,
তাহলে আপনি নিজেই ডিসিশন নেবেন নিরাপদ কিনা। পেট্রোল দিয়ে গাড়ি চলে, একটা ট্যাঙ্কে ভরা হয়, সেটা ইঞ্জিনে গিয়ে কম্বাসন হয়ে গাড়িটা চলে। এখানে কি করা হচ্ছে, ওই পেট্রোলটায় 5 ভাগের 1 ভাগ অ্যালকোহল দেওয়া হচ্ছে। সায়েন্টিস্টরা বলছে বা সরকারও স্বীকার করছে, এই মেশাতে এই যে ফুয়েল, পেট্রোল যে ফুয়েল আমাদের, এর একটা ক্ষমতা আছে পাওয়ার জেনারেট করা, অ্যালকোহলের ক্ষমতা একটু স্লাইট কম। তাতে কি হচ্ছে, দেখা যাচ্ছে 3 থেকে 4% খরচা বেড়ে যাচ্ছে যদি কোয়ান্টিটি, মানে ধরুন আপনি যদি 100 লিটার তেল কিনতেন এতদিন, আপনাকে হয়তো 104 লিটার কিনতে হবে। ওকে, কিন্তু তাহলে তো আমার খরচাটা বাড়লো। হ্যাঁ, খরচা বাড়লো, কিন্তু 4% যদি বলেন, সেই অর্থে ওটা বিভিন্ন সেগমেন্টে বলছে, কেউ 3 থেকে 7, আমি ধরলাম 7ই ধরলাম। কিন্তু আমাদের দেশে যদি ধরেন, আমি নিজে বলি, আমার গাড়ি, আমি থাকি নর্থ ক্যালকাটায়, গলি ফলি দিয়ে, আমার অফিস হচ্ছে পূর্ব কলকাতায়, বাইপাস ট্যাংরার কাছে। তো আমাকে অনেক সময় গলি খালপাত দিয়ে যেতে হয়, ওখান থেকে আমাকে যেতে হয় আমার কাজের সূত্রে হাইওয়েতে, এই ডানকুনি, তারপর উলুবেড়িয়া, এদিকে যেখানে ইন্ডাস্ট্রিয়াল আমার যেতে হয়। তো আমার তেলের খরচা আমি দেখেছি 22 থেকে 24% ডিফারেন্স আসে, ডিপেন্ড করছে কোন রাস্তায় আমি চালাচ্ছি। ওকে, তো ওর যারা গাড়ি চালায় তাদের কাছে 3-4% তারা হিসেবেই ধরতে পারবে না। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে একটা এখন মিডিয়া হাইপ চলছে। ও কোন গাড়ির লোক যে 4% তফাৎ বুঝতে পারবে, তাকে আমায় একবার দেখা দেন। আর আমি গাড়ি চালাচ্ছি প্রায় 30 বছর, তো ওইভাবে আমি গাড়ি চালাই, আমার কনজাম্পশন বুঝতে পারি কোন রুটে গাড়ি চালাচ্ছি। ওকে, তো আজকে তো বেশিরভাগ যদি ছোট রাস্তায় কলকাতা শহরে এক তো বাম্পে ভরা, তারপর মেনটেনেন্স নেই, তাতে আমাদের যা তেল কনজাম্পশন ওখানেই 20% বেড়ে যাচ্ছে। আজকে কলকাতা না, সারা ভারতবর্ষে এই পেট্রোল নিয়ে যারা চেঁচামেচি করছে, আমি তো সব সরকারকে বলবো, তোমরা আগে রাস্তাগুলো ঠিক করো, তাহলে তোমার পেট্রোল ইম্পোর্ট অনেক কমে যাবে। বাজে রাস্তার জন্য আমাদের কনজাম্পশন বেড়ে যায় আর বাড়ছে। মিনিমাম আমি কোথাও একটা অ্যানালিসিস করছিলাম, ওরা অ্যানালাইজ করেছে ভারতবর্ষের রাস্তা ঠিক করলে 25 থেকে 27% কনজাম্পশন কমে যাবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আপনার কথার সূত্র ধরেই জিজ্ঞাসা করছি, এই যে আপনি বললেন আপনি 30 বছর ধরে আপনার নিজের গাড়ি আছে, আপনি গাড়ি চালাচ্ছেন। আসলে গাড়ি তো ধরুন সবাই শুধুমাত্র কমিউনিকেশনের জন্য করে না, মানে কেনেন না, অনেকের শখ থাকে, অনেকের নস্টালজিয়া থাকে, কারোর বাবার গাড়ি, অনেক অনেক অনুভূতি, অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এই যে বারবার একটা কথা বলা হচ্ছে যে E20 পুরোনো গাড়ির জন্য নিরাপদ নেই, এটা কতটা সত্যি? হয়তো কিছুটা সত্যি হলেও হতে পারে, কারণ গত এই গাড়ির কোম্পানিগুলো সরকারের সাথে মিলন হয়ে কত 1-1.5 বছরে যা বুঝছি হচ্ছে, যে গাড়িগুলো ওরা রিলিজ করেছে E10 এর সাথে ওরা ম্যাচিং করে দিয়েছে। এখন প্রবলেমটা কোথায় হবে, অ্যালকোহল আর পেট্রোলের মানে এমনিতে কিছু ক্ষতি হবে না, আপনার ইঞ্জিনও ক্ষতি হবে না, কিছু হবে না। ক্ষতিটা কি দেখা যাচ্ছে, অ্যালকোহলের একটা টেন্ডেন্সি আছে রাবার টাবার একটু গলিয়ে দিতে থাকে। আচ্ছা, তার মানে পেট্রোল ট্যাঙ্ক থেকে যে পাইপটা নিয়ে গিয়ে ইঞ্জিনের মধ্যে ঢুকছে, যেটা ইনজেক্ট করছে, এই পুরো চ্যানেলটাকে মডার্নাইজ করতে হবে। এখন এটা সবে উঠেছে, আমিও রিসার্চ করিনি, কিন্তু আশা করি করছে। ধরুন এমন একটা রাবার যেটা অ্যালকোহলে গলে যাচ্ছে, তার জায়গায় হয়তো কোনো প্লাস্টিক দেবে ওরা, ইয়ে করবে। এখন একদম পুরোনো গাড়ি তো আপনি জানেন, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এমনি 15 বছরে চলে যাবে। আর সত্যি কথা বলতে কি, 10 বছর একটা গাড়ি যদি, মানে যারা খুব কম ইউজ করে হয়তো তাদের কথা আলাদা, তাদের জন্য অন্য উপায় আছে, তাদের তো গাড়ি চলে না। আমাদের যারা ডেলি চলে কাজে কর্মের জন্য, আমাদের কস্টিংটা দেখতে হয় কত খরচা হলো। আর যাদের শখের গাড়ি হয়তো মাসে 2 দিন 4 দিন চলে, তার জন্য তো অরিজিনাল পেট্রোল অ্যাভেলেবেল আছে পেট্রোল পাম্পে। এটাও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা ধরুন আমরা দেখেছি যখন আমরা রিসার্চ করছিলাম, এটা নিয়ে পড়াশোনা করছিলাম এই বিষয়টা নিয়ে, সেখানে কিন্তু মানে একাংশ মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে কেন E20টাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার কাছে টাকা আছে, আমি বেশি টাকা দিয়ে 100% পেট্রোল কিনবো। মানে এটা কি সত্যি সত্যি সরকার চাপিয়ে দিচ্ছে যে E20 কিনতে হবে? না, E20 মেজরিটি প্রোডাকশন পাম্পে আপনি এখন ওটা এক ধরনের চাপিয়ে দিচ্ছে। সরকার কিন্তু দেখবে দেশের স্বার্থ, সরকারের বৃহত্তর একটা ছাতার তলা থেকে চোখ দেখতে হয়। সরকার আপনার ধরুন কেন্দ্রীয় সরকার
এই আমি বললাম রাস্তা নিয়ে কেন্দ্রীয় সরকার কি করবে, তারা প্ল্যানিং করবে সারা ইন্ডিয়ার কত বাজেট কোথায় কোথায় রাস্তা ঠিক হবে। কেন্দ্রীয় সরকার কিন্তু আপনার পাড়ার গলি ঠিক করবে না। তো সবচেয়ে বড় টপিক পেয়ে তারা ওপরে পলিসি ম্যাটার দেখে যে দেশের কি স্বার্থ। নিচু যেটা আমরা ইংরেজিতে বলি মাইক্রো লেভেলের ওদের পক্ষে সম্ভব না। আর আপনি আজকে বলছেন যাদের শখের গাড়ি, পার্সেন্টেজে কি সারা ভারতবর্ষের 1%-ও ওই শখের গাড়ি নয়, মানে 0.05% ওই রকম গাড়ি। আর ভারতবর্ষে গাড়ি কতজন, মানে যদি আমরা 140 কোটি পপুলেশন বলি, তার রেশিওতে গাড়ির মালিক হিসেবে আসে না। আর আজকে যারা গাড়ির মালিক তারা তো মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তারা তো গরিব নয়। তারা যখন, আমার মতো লোক, আমার গাড়ি দরকার আমার কর্মক্ষেত্রে, যারা অনেকেই আছে বয়স হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে বা কোনো কারণে গাড়িটার আগে হচ্ছে তাদের যাতায়াত, যাই হোক বয়স হয়েছে, তাদের একটা পার্ট টাইম ইউজার, তারা ডেলি গাড়ি বেরোয় না, তো তাদের কাছে তো কস্টটা খুব বেশি এফেক্ট করবে না। এটা হচ্ছে হাইপ তৈরি করে দেওয়া, এই হবে ওই হবে। তো আমার গাড়ি তো আমার অজান্তেই E20-তে চলছে, গত 4 মাস না 6 মাস গভর্নমেন্ট বলেছে চালু করেছে। আমি তো তেলের হিসেবে কিছু হিসেব পাইনি। কেউ যদি, আমি কলকাতার বাজার থেকেই যদি জিজ্ঞেস করি, যদি কলকাতার মার্কেটে যদি কেউ একদম 100% পিওর পেট্রোল কিনতে যায়, তাহলে কি তার অপশন আছে? আমার কাছে যা খবর হচ্ছে, ইন্ডিয়ান অয়েলের পার্টিকুলারলি সব পাম্প এখনো আনেনি, ইন্ডিয়ান অয়েলের কলকাতা শহরে 6-7টা পাম্পে রাখছে। আচ্ছা, মানে আপনার কাছে অপশন আছে আর কি, যে আপনি হ্যাঁ, কোনটা যদি নেবেন। চান যে কোনো আপনার দর্শকরা যে কোনো একটা ইন্ডিয়ান অয়েলের পাম্পে গিয়ে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে যে 100% পেট্রোল কোথায় পাবে। আচ্ছা, E20-র জন্য কি ভবিষ্যতে পেট্রোলের দাম কমার সম্ভাবনা রয়েছে? এইটা তো গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্টের পলিসি। পেট্রোলিয়ামটা খালি খদ্দেরদের কত কস্ট হবে দেখে না। আপনার বুঝতে হবে গভর্নমেন্ট তো যে রাজ্য দেশ চালায় তার অনেক ভর্তুকি দিতে হয়। ধরুন কোভিডের সময় 80 কোটি লোককে ওরা 6,000 পার মান্থ টাকা পাঠিয়েছে ব্যাংকে, ফ্রি গম, ফ্রি চাল, মানে আমি ডিটেলসটা এখন মনে নেই, বাট দিয়েছে, খাদ্যশস্য দিয়েছে। তো এই টাকাগুলো আসবে করতে। তো গভর্নমেন্টের কাছ তো, পেট্রোলটা তো গভর্নমেন্টের ব্যবসা নয়, কিন্তু এটা একটা সার্ভিস গভর্নমেন্ট হাতের কন্ট্রোলে রাখে যাতে বাড়াবাড়ি না হয়। আজকে গভর্নমেন্ট তো এই পেট্রোলিয়ামটাকে প্রাইভেটাইজ করেই দিতে পারতো, কিন্তু করছে না, যেহেতু এটা সেন্সিটিভ। কারণ পেট্রোল একটা দেশকে উল্টে দিতে পারে, পাল্টে দিতে পারে, তার জন্য পেট্রোলটা ওদের হাতে। এইবার কোশ্চেন হচ্ছে যে এই যে কস্টিংটা, আর দেখা গেছে কোভিডের সময় যখন গ্লোবাল পেট্রোল প্রাইস পড়ে গেছে, একদম নিচু হয়ে গেছিল, সরকার কিন্তু পেট্রোলের প্রাইস কমায়নি। তার মানে ওর থেকে যা সরকার লাভ করেছে সেটাই তো দেশ চালানোর খরচায় লাগিয়েছে। এটা একটা যুক্তি যে এই যে লোকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, হয়তো আমি আশা করি এটা তো সবে ট্রায়াল, সরকার কিছু টাকা বাঁচালে হয়তো সেটা কিছু প্রাইস কমিয়ে দেবে। আচ্ছা, এই যে ধরুন একটা বলা হচ্ছে না পুরোনো গাড়ির ক্ষেত্রে মানে ক্ষতির সম্ভাবনা আছে কি নেই, এই ধরুন আমি যারা ডেইলি অ্যাপ ইউজ করে বা ফুড অ্যাপ ডেলিভারি বয়, যাদের ধরুন রেগুলার বাইকটা প্রয়োজন, যাদের হয়তো পেট্রোল লাগে, সেক্ষেত্রেই আমি বলছি যে যাদের ধরুন সেক্ষেত্রে কি মাইলেজ কমতে পারে? কারণ মানে নীতিন গডকরি কিন্তু মাইলেজের কথাটা উনি কিন্তু স্বীকার করেছিলেন যে খানিকটা মাইলেজের একটা সমস্যা। হ্যাঁ, কিন্তু সেটাই তো আমি তো প্রথমেই বললাম 3 থেকে 6%, সেটা এখনো এক একটা গাড়ি। সেই মাইলেজেরও আমি বলছি 3 থেকে 6% যদি মাইলেজ কম দেয়, কিন্তু রাস্তার জন্য ওখানে 20% মাইলেজ কম দিচ্ছে, তো যে গাড়ি চালায় সে 3 থেকে 6% বুঝতে পারবে না। ওকে ওকে। কারণ তারা তো, যারা এই ডেলিভারি বয়, তারা তো প্রচুর চালাচ্ছে ডেলি। তো তারা তো ধরুন একটা আমি কথা বলছি 500 টাকার তেল ভরে, 500 টাকা তার সারাদিনে ডেলিভারি, ওটা 500 টাকাটা 525 হবে না 475 হবে, ওর কাছে হিসেব থাকবে না। কারণ ও তো পেট্রোল ভরছে, চালাচ্ছেই। দেখা যাচ্ছে যে ওর যে কাজটা করছে ডেলি, ওর যা রোজগার হচ্ছে, তার তুলনায় ওটা কোনো 50 টাকায় এফেক্ট হচ্ছে না। তাকে যদি ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছে, সে তো আরো বেশি খেয়ে বেরিয়েছে। E20-র জন্য এই যে ধরুন বারবার করে বলা হচ্ছে যে পুরোনো গাড়িগুলোতে সমস্যা হবে, সেক্ষেত্রে কি তাহলে ধরুন নতুন গাড়ি কেনার একটা চাপ বাড়বে? মানে ঘুরিয়ে কি সাধারণ মানুষের অর্থনীতির উপর একটা চাপ বাড়তে পারে বলে আপনি? আমাদের দেশ হচ্ছে জুগাড়ের দেশ। এই যে চাপ এলেই দেখবেন এর একটা উল্টো বেরিয়ে যাবে। এটা নতুন এসছে,
আমি গ্যারান্টি দিয়ে বলছি 2 মাসের মধ্যে তার ওই রাবার করছে না, রাবারের জায়গায় একটা নতুন পাস এসে যাবে। এই হচ্ছে আমাদের দেশের গুণ। আমাদের ইন্ডাস্ট্রি ভাবে যেরকম না, ওটা ওদের নজরে এলেই ওরা ঠিক করে দেবে। আমি আপনার এখানে আসার আগে সবচেয়ে বড়, আপনি যেহেতু আমায় বলেছেন এই নিয়ে ইন্টারভিউ, আমি মারুতি সার্ভিস সেন্টার এক মালিককে চিনি। আচ্ছা, তাকে আমি জিজ্ঞেস করলাম এটা যে চলছে গত 3 মাসে, যেরকম আরেকটা কমপ্লেন আছে নাকি পেট্রোল ট্যাঙ্কে জল পাওয়া যায়। পেট্রোলটাতে? পেট্রোল ট্যাঙ্কে হ্যাঁ, ওই E20 দিলে ওখানে নাকি জল পাওয়া যায়, এটা মিডিয়ায় ঘুরছে এই স্টোরিটা। আচ্ছা, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে এরম কেস এসছে? বললো 3 মাসে এখনো আসেনি। আমরাও নজরে রাখছি, কিন্তু আমাদের কোনো গাড়ি, আমাদের ডেলি 150 গাড়ি রিপেয়ার হয়, তো এখনো আমাদের কাছে আসেনি। এখন অ্যালকোহল, ইথানলের একটা প্রপার্টি আছে, ইথানল যদি আপনি এমনি খোলা বাটি বা এতে রাখেন, ও একটু জল টানবে। আর যেহেতু আমাদের এখন বর্ষার সিজন, তো এটা কিন্তু দেখার বিষয় জল টানবে কিনা, কারণ পেট্রোল ট্যাঙ্কটা তো লকড, তালা চাবি দেওয়া, ওর মধ্যে টানবে কিনা আমরা জানি না। কিন্তু এটা আমি মিডিয়ায় এই লোকের মুখে শুনেছি, এই হবে ওই হবে, তার মধ্যে এইটা একটা কমপ্লেন। তো বাকিটা ওই স্পেয়ার পার্টসের যেটা গল্প, সেটা যদি সত্যি হয় এখনো তো কেউ বুঝবে না, বুঝবে তো 1 বছর বাদে। ওকে। ততক্ষণে কিছু না কিছু উপায় বেরিয়ে যাবে। এই যে ধরুন ইথানলের এনার্জি ডেনসিটি পেট্রোলের তুলনায় কম, এটার বাস্তবিকতা কত? হ্যাঁ, ওই জন্যই তো আপনার 3 থেকে 7% ওকে, কনজাম্পশন বেড়ে যাচ্ছে। ও যে পাওয়ার দেয়, সেই পাওয়ার পেট্রোলের সাথে ম্যাচ হচ্ছে না, কিন্তু যা স্টাডি রিপোর্ট দেখলাম, মানে ওটা 5-7%-এর মধ্যে। ওকে, মানে সেটা আপনি বলছেন যারা রেগুলার এই আপনার মানে 4 চাকা বা 2 চাকা নিয়ে যাতায়াত করে, সেটা অ্যাকচুয়ালি তারা ফিল করবে না। না, আপনি যদি সারা বছরে যদি কেউ করে কিনা জানি না, আমার যেহেতু প্রফেশনাল কল, আমার একটা লগ বুক থাকে যে সারা মাসে কত কিলোমিটার চলেছে আর কত তেল ভরা হয়েছে। আমি হয়তো আমার মতো লোক যেহেতু এটা প্রফেশনাল কাজের রাখি বলে, আমি হয়তো আপনাকে 3 মাসে বলতে পারবো যে গত মাসের এপ্রিল মাসে কি হয়েছিল, এবছর এপ্রিল মাসে বলতো, সেটা কিলোমিটার আর ভাগ দিয়ে। কিন্তু এরকম ট্র্যাকিং যারা গাড়ির কোম্পানি বা ট্রান্সপোর্ট কোম্পানি, তাদের কাছে থাকতে পারে। প্রাইভেট ইউজারদের কাছে এরকম লগবুক কেউ রাখে বলে আমার মনে হয় না। সেই জন্য ওই হিসেবটা পাওয়াটা বোধহয়, মানে আপনি বলছেন যে খুব জনসাধারণের ডিরেক্ট এফেক্টটা হয়তো বোঝা যাবে না, সেটা আপনি বলছেন আর কি। ওরা বুঝবে না। ওকে, মানে তার পার্সেন্টেজটা এতটাই কম। হ্যাঁ, ধরুন দীর্ঘদিন ধরে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে, কারণ অনেক, যেটা আপনি বললেন, ধরুন অনেকেই তো আছেন যারা শখে গাড়িটা চালান, হয়তো কোনো অকেশনে উনি নিজের গাড়ি বার করলেন, সেক্ষেত্রে কি, এই যে ধরুন দীর্ঘদিন ধরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির গ্যারেজে, সেক্ষেত্রে কি আপনার ইথানল ক্ষতি করতে পারে বলে আপনার মনে হয়? না, ও তো ট্যাঙ্কে আছে, গাড়ি চলছে না মানে ট্যাঙ্কে আছে, আর ট্যাঙ্কটা তো একদম এয়ার টাইট। ওকে, ট্যাঙ্ক সবসময় এয়ার টাইট, নাহলে তো পেট্রোল উবে যাবে। সেগমেন্ট লোক বলছে ইথানলে জল আসতে পারে, কিন্তু এয়ার টাইট হলে তো আর জল আসবে না। আর যদি লিক থাকে তাহলে তো পেট্রোলও উবে যাবে। তো নর্মালি গাড়ির যে ট্যাঙ্ক, তার থেকে যে চ্যানেলটা গিয়ে ইঞ্জিনে ঢুকছে, তার মধ্যে টোটাল এয়ার টাইট। তো তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকলে তো কিছু হওয়ার নেই। আর ট্যাঙ্কে তো রাবার নেই। এই যে পাইপলাইনটা আমার জানা নেই, ওটা আমি অতটা অটো এক্সপার্ট নই, ওই পাইপলাইনে কোথাও রাবার আছে কিনা। আর সেটা তো রাবারটা ক্ষতি হবে যখন তেলটা পাস হবে। গাড়ি যদি দাঁড়িয়ে থাকে ওকে, ওকে, তাহলে তো প্রশ্ন নেই। মানে দেখুন, এইটা নতুন এসছে, মানে এটা দেখার বিষয়। গভর্নমেন্ট যখন লঞ্চ করছে, আমার দৃঢ় বিশ্বাস গভর্নমেন্ট এটাকে নিয়ে অনেক রিসার্চ করেছে। মানে এরম বানালো একটা ডিসিশন হলো, এটা হয় না। মানে এগুলো, আমি তো আর গভর্নমেন্টে নেই, তো আমার ধারণা তাই। তো এইটা আমরা যারা সায়েন্টিফিক নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি, ইন্ডাস্ট্রির লোক, আমি আপনাকে যা বলছি যুক্তি দিয়ে, আমি কোনো গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে না। আমার গভর্নমেন্ট আমারও তো ক্ষতি, তো আমিও স্টাডি করছিলাম এই নিয়ে, আমি স্টাডি করছি অনেক দিন ধরে যে কী কী ক্ষতি হতে পারে। তো আমি সায়েন্টিফিক্যালি স্টাডি করলাম, আমি তাতে কোনো আমি যুক্তি পাচ্ছি না। এই যে ধরুন যে ধান, ভুট্টা থেকে যে ইথানল তৈরি, যেমন আমরা বললাম যে ধরুন চাহিদা বাড়বে, একটা ইন্ডাস্ট্রির জায়গাও তৈরি হতে পারে, নতুন একটা ইন্ডাস্ট্রির সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখানে কি খাদ্য উৎপাদনে কোনো প্রভাব পড়বে? মানে ধরুন সেখানে এখনো অবধি আমাদের কাছে যে সেগমেন্টটা ওরা ধরেছে, চাল আর চিনি মানে আখ,
সেটা এক্সেস আমাদের কাছে ঘরে স্টক। আচ্ছা, হ্যাঁ, ওরা দাম পাচ্ছিল না। ওকে। তো আজকে আপাতত এইটা, তবে হ্যাঁ আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এটা একটা অন্য প্রবলেম দেখা দিতে পারে, সেটা আশা করি গভর্নমেন্ট এর মধ্যে নাক দেবে। এটা একটা ক্লাইমেটিক ইস্যু আসতে পারে। আপনি যদি দেখেন মানে চাল আর আখ এরা হচ্ছে সবচেয়ে জল টানে পৃথিবীতে, ওই জন্য সবসময় সব দেশ চাল আর আখ প্রোডাকশনটা বেশি চাষিদের এনকারেজ করে না। আমি একটা জায়গায় দেখলাম আখ থেকে যদি ইথানল তৈরি হয় 1 লিটার ইথানল তৈরি হওয়ার জন্য 3000 লিটার জল লাগে। আচ্ছা, মানে ওই আখটাকে চাষ করার, আর চালে ওটা ডবল হয়ে যায়। তো এইসব প্রশ্নগুলো আসবে, কিন্তু আমাদের এখন যুদ্ধ পরিস্থিতিতে আছি, মানে এই হরমুজ বলেন সরকারকে বাঁচতে হবে, আমাদের পেট্রোলিয়াম, তো এগুলো যাবে, সরকার নিশ্চয়ই করবে। কারণ আমি কেমিস্ট্রি যারা এক্সপার্ট তাদের একটা হচ্ছে যে মেন তো ইথানল দরকার আপনার চিনি। অদ্ভুতভাবে হলো যে একটা হাইয়েস্ট কন্টেন্ট চিনি হচ্ছে আমাদের মহুয়া। আচ্ছা, মানে ওর সুগার কন্টেন্ট, ওর চিনির কন্টেন্ট আখ থেকেও বেশি, 70%। মহুয়াতে জল লাগে না, অত ওয়াইল্ড জঙ্গলে হয়, যেটা আমাদের ঝাড়গ্রাম বা পুরুলিয়া, হ্যাঁ মানে বিহার ঝাড়খণ্ডে অজস্র এখন এগুলো সময় নিয়ে এগুলো রিসার্চ করবে আশা করি। এটা আমি একজন সায়েন্টিস্টের মুখে শুনলাম যে মহুয়াতে থেকে যদি ইথানল করে তা গভর্নমেন্টের অনেক বেড়ে যাবে। এখন মহুয়াটা আবার অর্গানাইজ চাষ নয়, তাহলে হয়তো ওইটা একটা অর্গানাইজ আর একটা ব্যবসা হয়ে দাঁড়াবে। মহুয়াটাকে যদি ওরা ডেভেলপ করতে পারে, এগুলো রিসার্চ করে দেখুন, আমাদের সমাজ এগিয়ে যাবে। রিসার্চ করতে হবে, কিছু ভুল হবে, কিছু ঠিক হবে, তার মধ্যেই রাস্তা বেরোবে। E20 কি তাহলে মানে ইকো ফ্রেন্ডলি বলা যায়? পেট্রোলিয়াম যতটা ইকো ফ্রেন্ডলি, E20ও ততটা। কারণ জ্বালানিতে একটাই জিনিস বেরোয় হচ্ছে কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। যখন তৈরি হয় আখ থেকে, যখন অ্যালকোহল তৈরি, ইথানল তৈরি হচ্ছে, ওটার কেমিক্যাল রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। আর গাড়ি চলার সময় কার্বন মনোঅক্সাইড, সেটা পেট্রোলিয়ামেও হচ্ছে, এটাও হচ্ছে, বরঞ্চ এটা বোধহয় একটু কম, সম্ভবত একটু কম। এই যে ধরুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কি ভারতের এই ইথানল পলিসিটাকে আরো বেশি মানে দ্রুত এগিয়ে দেওয়ার একটা জায়গা করলো? যুদ্ধ ছাড়াও এই পলিসিটা হয়তো গভর্নমেন্ট, আমি বলছি না এটা আজকের নয়, 2001-এর ইউপিএ সরকারের প্রথম এই ইথানল প্রজেক্ট দিয়ে শুরু। মানে এই এখনকার এনডিএ ধাপে ধাপে বেড়েছে, মানে ধরুন রিসার্চ চলেছে এতদিন, চলেছে, মানে 10টাও একেবারে হয়নি, ধাপে ধাপে হয়তো হয়েছে আর কি। তো এটার তৎকালীন গভর্নমেন্টও, কেন্দ্রীয় গভর্নমেন্ট যেই হোক, এ পার্টি হোক, ওই পার্টি হোক, যে পলিটিক্যাল পার্টি আসুক, কোথাও গিয়ে তো ওদের সবাইকে দেখতে হয় যে 20 বছর দেশ চলবে কি করে, প্ল্যানিং তো থাকে। E20 মানে আপনার ইথানল কি ভারতের এনার্জি সিকিউরিটির কোথাও গিয়ে একটা অংশ, বা মিডিল ইস্টের উপরে নির্ভরতা কমানোর জন্যই কি ধরুন কেন্দ্র সরকার এটাকে আরো অনেক বেশি করে প্রায়োরিটাইজ করে ফেললো? নিশ্চয়ই, একদম। একটা এনার্জি সিকিউরিটি আর একটা হচ্ছে অর্থনৈতিক ফরেন এক্সচেঞ্জ সিকিউরিটি, দুটোই প্রিন্সিপাল। আগে তো এটা যখন শুরু হয়েছে প্রজেক্ট, তখন তো আর যুদ্ধ ছিল না। তখন প্রজেক্টটা শুরু হয়েছিল যে আমার ফরেন এক্সচেঞ্জ যে বেরিয়ে আছে সেটাকে কিভাবে কমানো যায়, সেই নিয়েই তো চিন্তা ভাবনা করেছিল। এখন সেটা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতিতে ওটা কাজে লাগছে। যুদ্ধক্ষেত্রেও যতটা আলটিমেটলি যদি বলেন যে ওটা ফরেন এক্সচেঞ্জেই কারণ, মানে অর্থনৈতিক কারণ। যুদ্ধ টেম্পোরারি, আর যুদ্ধ হচ্ছে বলে তো আমরা পাচ্ছি না তা নয়, কারণ মিডল ইস্ট দিচ্ছে না তো, রাশিয়া থেকে পাচ্ছি, রাশিয়া থেকে নয় অন্য দেশ থেকে পাচ্ছি, তো দেশ তো চলছে, তো আমরা তো পেয়েই আসছি এতদিন। আচ্ছা, ধরুন এই যে ব্রাজিল পুরোপুরি মানে ইথানলকে আপন করেছে আর কি, তো সেক্ষেত্রে ভারত এবং ব্রাজিলের মধ্যে এই ফারাক, আমি যদি পার্থক্যের জায়গা থেকে বলি, যে ব্রাজিল আপন করতে পারলো কিন্তু ধরুন চীন করেনি, ভারতে এখনো অব্দি রিসার্চ বেস, এই পার্থক্যটা কেন? ভারত আর চায়না আমরা হচ্ছে দুটো বিশাল দেশ, পপুলেশন অনেক বেশি, পপুলেশনও বেশি, আয়ত্তে বেশি, তার সাথে ব্রাজিলের তুলনা হয় না। তারপর ব্রাজিলের অনেক ক্ষেত্রে আমাদের থেকে উন্নতি করেছে অনেক টেকনিক্যাল ইয়েতে, তো এটার ওরা 30 বছর ঘাটছে। আমার তো মনে হয় এই ভারতবর্ষ এত লেট করলো কেন,
আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে আরো অনেক আগে এই বিষয়টাকে নিয়ে মাথা 30 কেন, সম্ভবত 40 বছরের ওপর ব্রাজিল করছে। আর ওখানে বোধহয় আপনার E27 খুব সম্ভবত, মানে হ্যাঁ। ব্রাজিল E27 আর কি, মানে 27% ইথানল। সেটাই আমি বলছি, মানে এই ফারাকটা কেন? মানে ধরুন চীন মানে আপনার ইভিতে বেশি জোর দিচ্ছে, ব্রাজিল একদম উল্টো পথে হেঁটে গিয়ে E20। চীন তো নিয়ে যাচ্ছে অল্টারনেট, ওরা মেনলি ইলেকট্রিকের উপর নিয়ে যাচ্ছে, ইভি গাড়ি। ইভি, সেটাই বললাম, হ্যাঁ। ইভিতে বেশি জোর দিচ্ছে। এখন ওদের কাছে ইভি গাড়ির মেন হচ্ছে ব্যাটারি, ওদের কাছে লিথেনিয়াম যে ব্যাটারি স্টোরেজ, তারপর ওদের শুরু হয় টেসলা গাড়ি, যেহেতু ওখান থেকে প্রথম শুরু হয়, ওরা ওই সেগমেন্টে ওরা অনেক উন্নতি করেছে। তো যে যার স্ট্রেংথ এরিয়া, ওকে, চীনের স্ট্রেংথ এরিয়া হচ্ছে ইভি। এখন ওরা যে করবে না ফিউচার, সেটা আমরা জানি না, হয়তো করবে, বাট আমার কাছে ফিগার নেই ওদের এখন ওদের দেশে কত ইভি গাড়ি চলছে। শুনেছি প্রচুর ইভি গাড়ি, একটা বড় ওটা আর একটা অপশন। ব্রাজিল এবং ভারতের মধ্যে এই ইথানলের সহযোগিতাটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টাতে? সহযোগিতা, এটার মধ্যে কোনো কোলাবোরেশন আছে বলে আমার জানা নেই, বা থাকলেও সরকার লেভেলে যদি, এটা আমার জানা নেই। না, সেটা যদি ধরুন, কিন্তু ইথানল ইয়েটার জন্য খুব হাই টেকনোলজি নয় যে আপনাকে বিদেশি টেকনোলজি আনতে হবে। আচ্ছা, আমাদের ভারতের সায়েন্টিস্টরা যথেষ্ট কেপেবল এটা হ্যান্ডেল করার। ধরুন মানে অ্যাকচুয়ালি ইসরায়েলের যুদ্ধ যা সিচুয়েশন তাতে ধরুন কখন আবার আরো বেশি খারাপ পরিস্থিতি হয়ে যাবে বা হরমুজ প্রণালীতে আবার কোনো এফেক্ট আসবে কিনা সেটা সত্যি কেউ জানে না, কারণ যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে বলা খুবই মুশকিল যে ইন ফিউচার বা দুদিন পরে কি পরিস্থিতি হবে। ধরুন যদি আবার এরকম কিছু সিচুয়েশনের সম্মুখীন হয় গোটা পৃথিবী, সেক্ষেত্রে কি ধরুন E20 মানে ভারতের জন্য মানে কৌশলগত না, অবস্থান হিসেবে খুব ভালো হবে? ইথানলটা এই যুদ্ধকে খুব একটা বাঁচাতে পারবে না ভারতকে, কারণ আচ্ছা, আমাদের পেট্রোলিয়ামের মধ্যে তো যেরকম আগে আমরা বললাম রান্নার গ্যাস আছে, ডিজেল আছে, ইথানলটা তো খালি পেট্রোলের জন্য এখন চালু আছে। আর এটা ভাগ করলে পেট্রোলের ওপর 20%, তো সেটাই নেই। আমরা ভারতবর্ষে বরাবরই এখনো 10-15 বছর তো ধরে নিন এই ইম্পোর্টের ওপর আমরা বেঁচে থাকবো। এছাড়া আমাদের এখন যদি আমাদের দেশে কোথায় খনি পাওয়া যায়, এই এখন শোনা যাচ্ছে অশোকনগরে একটা কিছু পাওয়া যাচ্ছে, এরকম যদি হঠাৎ কোনো একটা পেট্রোলিয়াম বেসিন আমরা ভূগর্ভে পেয়ে এলাম, তাহলে আমরা বেঁচে গেলাম। আর যদি না হয় আমাদের এর ওপর বাঁচতেই হবে। আর নইলে আমাদের ফিউচার অল্টারনেট এনার্জি বলতে আজকে দেখুন এই যে সোলার করে আজকে আরেকটা আমাদের ছিল ধরুন পেট্রোলিয়াম, আজকে রেলওয়ে ইলেকট্রিফিকেশন, গ্রামে গঞ্জে এখন ইলেকট্রিফিকেশন হওয়াতে অনেক এই ফসিল ফুয়েলটা বন্ধ হয়েছে, কয়লা, পেট্রোল, কেরোসিন। ধরুন একটা আপনার মানে এগুলো তো ইকো ফ্রেন্ডলি নয় আর কি। কোনগুলো? মানে আমি বলছি কয়লা, কাঠ কয়লা, এগুলো সেটাই তো বলছি, eco-friendly নয়। সেটা আমাদের দেশের আজকে যদি দেখেন গ্রাম বাংলায় ইলেকট্রিসিটি কনজাম্পশন ডাবলেরও বেশি হয়ে গেছে। তাতে কি হচ্ছে, আমাদের দেশ কেরোসিন, কয়লা এগুলোর অনেক কমে যাচ্ছে, আস্তে আস্তে ব্যবহারটা কমে যাচ্ছে। তো এরকম সব দেশই তার কোথায় কোথায় জায়গায়, আমাদের দেশের স্ট্রেংথ হচ্ছে প্রচুর রোদ, সোলার একটা বড় কাজ ওটা দেবেই, ওটাকে আমরা কতটা ভাঙাতে পারি। মানে তার মানে ধরুন এই যে ধরুন একটা দেশের সাথে আরেকটা দেশের যখন তুলনা করা হয় যে ব্রাজিল করছে তাহলে আমরা করব না কেন, এই তুলনাটাও যেমন চলে না, কারণ ব্রাজিল তার আয়তনে, তার পপুলেশনে, তার নিজস্ব সম্পদের সাথে ভারতের যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমন ভাবে ধরুন কোনো কিছু মানে ভারতের যেটা আছে সেটাই যে ব্রাজিলকে করতে হবে, ব্রাজিল পথ দেখালো তার জন্য ভারতকে হাঁটতে হবে, সেটাও তো গ্রহণযোগ্য নয় আর কি। যে কারণে ধরুন এত বছর পক্ষ বিপক্ষের কথাটা বারবার আসে। কোনো দেশ বলেন আর কোনো মানুষ বলেন, আপনি যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, আপনি সবসময় নজরে রাখবেন যে কে কি করছে। এর জন্য নয় যে তাকে আমি কপি করব, কিন্তু তার থেকে অনেকগত আইডিয়াস, নতুন না, আইডিয়াস, তার ভুল যদি হয় সেটাও আমার শিক্ষা, আর সে ভালো কিছু করলো সেটাও আমার শিক্ষা। যে কোনো বুদ্ধিমান লোক বা বুদ্ধিমতী মহিলা, সে নজরে রেখে রিয়াক্ট না করলেই হলো। কারণ আপনি যদি কি করে জানেন আপনি ভুল করছেন, অন্যকে ভুল করতে দেখেই তো আপনি বুঝবেন আপনি ভুল করছেন। মানে এটা করা উচিত নয় আর কি। হ্যাঁ, সে যে কোনো কারণে একটা কিছু ভুল করছে, এটা দেশের ক্ষেত্রে তাই।
ভারত কেন প্রত্যেক দেশের ওপর নজর রাখছে? তারাও তো চায় যে ওই দেশ খারাপ করুক, কারণ এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন। তো সেই রিসার্চ থেকে তো আজকে এই যে এত ইন্টেলিজেন্স এজেন্সি ট্র্যাক রাখছে, তারা কি খালি গুপ্তচরের ওপর করছে? না, প্রত্যেক ইন্টেলিজেন্স এজেন্সি ট্র্যাক রাখছে প্রত্যেক দেশ ইন্ডাস্ট্রি কি বসাচ্ছে, কি প্রোডাকশন করছে, সেটা সাকসেসফুল হচ্ছে কিনা, কোনো একটা নতুন গাড়ি, সেই গাড়িতে কি ফেল করলো। প্রত্যেক দেশের আপনি করবেন যে আমাদের ভারতবর্ষের তাই করছে, অন্য দেশটার তাই করছে। মানে একটা নতুন গাড়ির লঞ্চ হলে তার ওপর ইন্টেলিজেন্স রিপোর্ট হয়। গাড়ি নিয়ে আমি কথা গাড়ি, আচ্ছা, হ্যাঁ, ধরুন একটা নতুন মডেল এলো গাড়ি, সেটা ইন্টারন্যাশনালরাও ওর ওপর নজর রাখবে, দেশের ইন্টেলিজেন্সও নজর রাখবে। ওই গাড়িটা যে লঞ্চ হলো ওতে পজিটিভ কি নেগেটিভ কি। ওকে, এবার ধরুন অন্য দেশ যদি ওটা কপি করে, ও আগে থেকে জানবে নেগেটিভটা কি, ওর কপি করতে সুবিধা হবে। তো কোনো জিনিস, কোনো সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন কপি পেস্টে চলে না। আপনি কপি করতে পারবেন, কিন্তু সেটাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, মানে ধরুন মানে আমি বলতে পারছি পারমুনেশন কম্বিনেশনটা অলওয়েজ চলতে হ্যাঁ, থাকে। আপনার নিজেরটা দেখতে হবে না। আমার যদি একটা চালা ঘর থাকে আর আমি দেখি পাশের বাড়ি এয়ার কন্ডিশন থাকছে, আমি তো কপি করতে পারবো না, আমার তো লিকেজ আছে, ঠিক। তাই না? তো সব সময় না, আমাকে দেখতে হবে আমার কি আছে। হ্যাঁ, ওখান থেকে ভালো কিছু দিতে হবে। আমি শেষ দুটো প্রশ্ন করবো অচ্যুতদা। একটা হচ্ছে যে আপনার, যদি আপনি যেটা বলছিলেন যে অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ এই যেভাবে এগোচ্ছে, সেটা একটা বড় কারণ অনেকের ক্ষেত্রে, মানে ভূ রাজনীতির, জিওপলিটিক্যালি তো একটা বড় জায়গা। আমি বলছি যে ধরুন এই যে যদি ইথানলটা মানে একদম ম্যান্ডেটরি হয়ে যায় যে E20টাই নিতে হবে, সেক্ষেত্রে যেমন ধরুন আখ, ভুট্টা, তারপরে হচ্ছে ধান, এগুলোর উৎপাদন বাড়বে। সেক্ষেত্রে আমি বলছি যদি অর্থনৈতিক মানে ফিনান্সিয়াল সেক্টরে কি উন্নতির সম্ভাবনা রয়েছে? প্লাস ধরুন বিদেশি মুদ্রা, আমার বিনিয়োগের ইয়েটা কমে গেল আর কি, মানে কি বলবো, সংখ্যাটা অনেক কমে গেল আর কি। তো সেই জায়গা থেকে কি কোথাও গিয়ে আমাদের অর্থনৈতিক লাভবান ইন ফিউচারে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে তো বটেই, কারণ আমি ধরুন 30,000 কোটি যেটা কত বললাম, হ্যাঁ, 30,000 কোটি টাকা যে মাসে আমার ফরেন, সাশ্রয়ের জায়গা। হ্যাঁ, সেটা তো যাচ্ছে, সেই অর্থনীতিটা যাচ্ছে তো আমাদের দেশের লোকের খাতে। সে একটা চাষি হতে পারে, সে একটা চাষের একজন ডেলি লেবার হতে পারে, সে একটা সাইকেল ভ্যানওয়ালা যে আখটা নিয়ে আগে 2টো ট্রিপ পেত, এখন 6টা ট্রিপ পাবে, আখটাকে যে ক্রাশিং করবে। তো এ তো ডাউনলাইন ইকোনমি, অর্থনীতি তো এইভাবেই চলে। একটা কিছু হলে সেই খালি চাষি কামাবে না, চাষি তো আর একা ওটা পারবে না, তার তো লেবার থাকবে। সে যদি চাষের মালিক হয়, তার আন্ডারে 6টা লেবার কাজ করবে, তারপর সেটা বয়ে নিয়ে যাওয়া, সেটাকে ছাঁটা, এই ডাউনলাইন সবাই। অর্থনীতিতে একটা কিছু অ্যাক্টিভিটি বাড়লেই জানবেন ওখানে ছিটকে ছিটকে টাকা বেরোবে। কে ধরবে সেটা ওই লাইনে যেতে হবে। আজ ধরুন বড় বড় কনস্ট্রাকশন হয়, ও তো আমরা দেখি কি কনস্ট্রাকশন কোম্পানি, সে একটা বিশাল ব্রিজ করছে, সে সবাইকে জড়ো করছে, কিন্তু ওই ব্রিজ থেকে লোহা ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী, ইট ব্যবসায়ী, ডেলি লেবার যে রাজমিস্ত্রি, তার হেল্পার, তার ওই ট্র্যাক্টরওয়ালা, তার ওই মানে বুলডোজার, অমুক, এ তো ডাউন স্ট্রিম চলতেই থাকে। আবার এরা গিয়ে ওই টাকাটা যেই পকেটে এলো, এরা গ্রামে হোক বা বাড়িতে গিয়ে মুদির দোকানে কিনছে। সে মুদির দোকানে সে নর্মালি টাকা না থাকলে 1 কিলো চাল কিনতো, টাকা পেলে 2 কিলো কিনছে, মুদির দোকানের ডবল দিয়ে। এইভাবেই অর্থনীতি থাকবে, সেটাই আমাদের দেশের এত পপুলেশন, এইভাবেই চালাতে হবে। E20 কি ভবিষ্যতে ভারতের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ আপনার মানে হাতিয়ার হতে পারে? মনে হয় না, কারণ হ্যাঁ, এটা E20টা যদি কোনো কালে সাইন্টিফিকভাবে এটাকে E50 করা যায়, আচ্ছা, মানে আমার জ্ঞান নেই এটার ওপর বলার, তো তখন একটা প্রশ্ন আসতে পারে, তখন ভারত আরো মানে স্ট্রং জায়গায় পৌঁছে যাবে। ভাই, আমার অত পেট্রোল দরকার নেই। ওকে, সেই জায়গা 80% তো এখনো আমাদের দরকার, এখনো আমাদের বেঁচে থাকতে হবে, কোথা থেকে তেল পাবো। না, E20তেই ধরুন যতটা আপনার সমালোচনা হচ্ছে, সেক্ষেত্রে E50 কতটা আমাদের দেশে কার্যকরী হবে সেটাও বোধহয় একটা প্রশ্ন। E50 যেটা আপনি বললেন, মানে আপনি একটা উদাহরণ বলেন, আমি সেই জায়গা থেকেই বললাম। আর না, ওটা দেখুন, ওটা আপনি যদি দেখেন কার্যকারী আমজনতা কতটা, মেনলি হচ্ছে রাজনৈতিক ডেমোক্রেসিতে লোকে অপোজিশন ক্রিটিসাইজ করবে, তার ডিবেট হবে, ডিবেটের পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে।
যেরকম একটা সাজেশন হচ্ছে যাদের একটা বোধহয় আমি এই না অফিসিয়াল কিনা গভর্নমেন্ট বলছে যে কিছু গাড়ির পার্টস পুরোনো গভর্নমেন্ট ফ্রিতে করিয়ে দেবে, পার্টস বদল করে দেবে। আচ্ছা, এটা আমি দেখেছি, এই সততা যাচাই করিনি। তো এটা একটা এফর্ট নিয়েছে গভর্নমেন্ট, আশা করা যায় এটা পরিষ্কার লাভ তো দেখতেই পাচ্ছি। ওকে, ফরেন এক্সচেঞ্জ বাস্তবে আমাদের জনজীবনে ওটা কতটা ক্ষতি বা ক্ষতি আমি খুব বড় ক্ষতি দেখছি না, সেটা আগামী 1 বছরে বলবে। অ্যাকচুয়ালি ডিরেক্ট এফেক্টটা খুব একটা বেশি মানুষের বোঝা যায় না, যেটা আপনি বলেন যারা ডেইলি ধরুন এই মানে যানবাহনটা নিয়ে বেরো, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, তার কাছে এইটা বোধহয় আপনার কাছে খুব একটা বেশি হেরফের করবে না। তার কারণ সাধারণ মানুষ সবার আগে একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তই আমি যদি বলুন, যারা ধরুন কর্মসূত্রে বা মানে কাজের জন্য যাদেরকে ডেইলি এই ধরনের যানবাহনগুলো ইউজ করতে হয়, তাদের পকেটে টান পড়ছে কিনা, ডিরেক্ট এফেক্ট পড়ছে কিনা, সেখান থেকে ধরুন ক্ষোভ বিক্ষোভটা শুরু হয়। সেইটা আপনি মানে একজন এক্সপার্ট হিসেবে আপনার কি অ্যানালাইসিস যে সেটা কতটা মানে ডিরেক্ট এফেক্ট হবে? যত কমপ্লেন বা আমি এগুলো তো মেনলি টিভিতে আসে, যত হচ্ছে এক হচ্ছে আমরা কেন চয়েস পাবো না, সেটা তো আমি আজকে খবর নিলাম যে ইন্ডিয়ান অয়েল দিচ্ছে পিওর পেট্রোল। সেকেন্ডটা হচ্ছে আমাদের ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিটা E20 ব্যবহার করলে ইঞ্জিনের কোনো ক্ষতি নেই, ক্ষতি হচ্ছে ওই আশেপাশে পার্টস যেটা বোঝালাম, রাবার পার্টস আর কিছু এইসবগুলো আছে। এখন এটা যে আজকেই চালালাম সব খারাপ হয়ে যাবে না, ও আস্তে আস্তে ক্ষয়ে যায়। মানে যেটা আমি বুঝলাম E20 হলে হয়তো কিছুটা যেটা 4 বছর চলতো হয়তো 2 বছর চলবে, লংজিভিটিটা কমছে। লংজিভিটি। আর ওইগুলোর দাম যদি আপনি গাড়ির দামের রেশিও ধরেন আবার কিছু না, কারণ আমাদের যারা ওই যে গাড়ি ডেলি চলে, যাদেরই চলে, তার মেনটেন্যান্স কস্ট আছেই। তখন ক্ষয়ে যায়, ব্রেক শু ক্ষয়ে যায়, ক্লাচ প্লেট ক্ষয়ে যায়, এগুলো হতেই থাকে, যত গাড়ি চলবে এগুলো হবেই। এখন তার মধ্যে যদি ওই রেশিওটা কতটা, এটা আননোন, মানে এটা সময় বলবে যে এই ক্ষতিটা কত। কিন্তু এখনো অবধি আমি গ্যারেজগুলো কথা বললাম, এখনো কিছু আসেনি। তার মানে এমন কিছু হবে না যে হঠাৎ সব পেটে পুটে বেরিয়ে যাবে, যা হবে 1-2 বছর বাদে। এবং সেটা বোধহয় আপনি যেটা বলেন যে আমরা আশা রাখতেই পারি যে ততদিনের মধ্যে কিছু একটা হয়তো পার্টসের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো তো খালি পাইপ আর এইগুলো মানে কোটিংগুলো, তো এইগুলো ঠিক ওরা বার করে দেবে, কোনো পলিমার প্রোডাক্ট বা কিছু দিয়ে ওরা অল্টারনেট বার করে নেবে। অনেক ধন্যবাদ দাদা। আমাদের ইথানল নিয়ে যে মানে বিষয়গুলো ছিল, অনেক অনেক কিছু ছিল যেগুলো ধরুন খুব স্বচ্ছ ধারণা ছিল না। আমার ধারণা যে আমাদের দর্শক তাদেরও এই বিষয়টা নিয়ে তাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। এমনি জিওপলিটিক্যাল আলোচনা শোনার জন্য নজর থাকুক জিও পালস টিভি পডকাস্টে।